সুপ্রভাত, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাছরাঙার পর্দায়। দর্শক, আপনাদের প্রিয় আয়োজন স্প্ল্যাশ রাঙা সকাল নিয়ে চলে এলাম। কেমন আছেন আপনারা? অনেক সুন্দর সুন্দর প্রত্যাশা থাকলো আপনাদের জন্য। আর হ্যাঁ, আমরা প্রথমে একটু জেনে নিই আজকের দিনক্ষণ তারিখটা। আজ ৩ মাঘ ১৪২০ বাংলা, ১৬ জানুয়ারি ২০১৪ বৃহস্পতিবার। দুটো লাইন খুব মনে পড়ে যাচ্ছে। ছেলেবেলা শুনেছিলাম আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তবে এটি সত্যি, আমাদের দেশের সেই ছেলে এখনও জন্মেছে যারা তাদের কাজের সময় শুধু কাজই করে গেছে, কিন্তু এখন তাদের বলার সময়, কারণ কথাগুলো আমাদের শোনা খুব জরুরি, অন্তত আমাদের ভালো কাজ করার পেছনে তাদের অনুপ্রেরণা খুব জরুরি। তাই তাদের আমরা আমন্ত্রণ জানাই রাঙা সকালে কিছু বলবার জন্য, আর আমরা শুনি আর শিখি। দর্শক, তেমনি একজন অতিথি আজ আমাদের সঙ্গে রয়েছেন যার কথাগুলো শোনা খুব প্রয়োজন, কারণ কর্মই তাকে অনেক বড় করে তুলেছেন। তিনি কে, তার পরিচয়টা কিবরিয়া জানিয়ে দিক। আগে আমি আমার পরিচয়, এবং কিবরিয়ার পরিচয়টা থাকবেই। আমি মুন্নি রয়েছি, আর কিবরিয়াও থাকবে মুন্নির সঙ্গে। আমরা দুজনই থাকছি দর্শকদের সঙ্গে। সবাইকে আরো একবার শুভ সকাল বলতে চাই। এবং গতকালকে তো মোটামুটি কুয়াশা ছিল, আজকে কিন্তু কুয়াশাটা নেই। এবং এই জন্যই আমরা বলি, সবসময় বলি যে কুয়াশার আড়ালে সূর্য থাকে, এবং যত অন্ধকারই থাকুক না কেন সূর্যের আলো ভেদ করে একসময় আমাদের কাছে আসবেই। আর ঠিক একইভাবে সমাজে যত সমস্যায় থাকুক না কেন, সমাজটাকে এগিয়ে নেবার জন্য কিছু আলোকিত মানুষ সবসময় কাজ করে যান, যাদের নিয়ে আসলে আমাদের রাঙা সকাল। প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক এবং শিক্ষক ডক্টর তোফাজ্জল ইসলাম। চলুন আমরা তাকে শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুনেছি আপনি এই আয়োজনের প্রতিদিনের দর্শক, তাই? জি, আমি প্রতিদিনই আপনাদের এই চমৎকার অনুষ্ঠানটা দেখি। কেমন লাগে আগে বলুন তো? কেমন লাগে, আমি যাদেরকে আপনারা গুণীজনদেরকে নিয়ে আসেন, তাদের জীবনের যে বৈচিত্র্য এবং তাদের জীবনের যে সাফল্যের চূড়ায় কত বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যান, সেটা আমাকে অনেক অনুপ্রাণিত করে, এবং অনুসন্ধান করার চেষ্টা করি যে আসলে ওখান থেকে আমি কিছু পাই কিনা। চমৎকার। এবং স্যার, এটা কি বিশ্বাস করেন যে কোনো অসুন্দর গল্প আমাদের পিছিয়ে দেয়, সুন্দর এবং অনুপ্রেরণার গল্পগুলো যে একটু এগিয়ে দেয়, সেটা তো বিশ্বাস করেন? আমি শুধু বিশ্বাস করি না, এটা একটা বিজ্ঞান। কারণ যখন মানুষ কোনো সুন্দর জিনিস দেখে এবং কোনো আনন্দদায়ক অবস্থায় থাকে, মানুষের ব্রেইনের মধ্যে আপনার দুটো কেমিক্যাল, রাসায়নিক পদার্থ আপনার নিঃসৃত হয়, একটা ডোপামিন আর একটা হচ্ছে সেরোটোনিন। এই দুটোর লেভেল যখন উপরের দিকে ওঠে, মানুষ তখন অনেক কর্মশক্তি পায়, কারণ ব্রেইন হচ্ছে আসল জায়গা যেখান থেকে সব নির্দেশনা দেয়। তা আমরা যদি কোনো কারণে এই দুটো কেমিক্যালের পরিমাণ নেমে যায়, তখন মানুষ সুইসাইড করে। কাজে আনন্দ, সেলিব্রেশন, ভালো সংবাদ শোনা, সেটার ইম্প্যাক্ট খুব বেশি। চমৎকার। তার মানে আমরা খুব ভালো একটু বিশ্লেষণও পেয়ে গেলাম, তাই না? পুরো ঘন্টা জুড়েই পাবো। সত্যি তাই। আমি কিন্তু পুরো ঘন্টা জুড়ে শুরু করবার আগে একদম প্রথমেই একদম করকরে কচকচে একটি নিউজ দিয়ে শুরু করতে চাই। ঠিক গতকালই আপনার জন্য খুব বড় একটি সুসংবাদ চলে এলো। আমরা সেই সুসংবাদটি আপনার মুখেই শুনতে চাই। আপনার বিরাট একটি প্রাপ্তি। হ্যাঁ, ধন্যবাদ। এটা কাকতালীয়ভাবে আজকে আপনাদের অনুষ্ঠানের একদিন আগে আমি সংবাদটা পেয়েছি। আমাদের দেশে বিজ্ঞানের জন্য একটি প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস। দেশের সেলিব্রিটি বিজ্ঞানী যারা ওই প্রতিষ্ঠানের ফেলো। আমি গতকাল সংবাদ পেলাম যে আমাকে সিনিয়র গ্রুপ, বায়োলজিক্যাল সায়েন্সের সিনিয়র গ্রুপে গোল্ড মেডেল এবং অ্যাওয়ার্ড, বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স গোল্ড মেডেল অ্যান্ড অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব শীঘ্রই হয়তো একটা সেরিমনির মাধ্যমে অভিনন্দন আপনাকে। এটা তো মনে হয় বাংলাদেশের নোবেলের মতো ধরা যায়, ইয়েস, এটা মৌলিক গবেষণার জন্য দেয়া হয়। কাজে আমার অনেক দায়িত্ব বেড়ে গেল। চমৎকার। আমরা আরো গল্প করব, শোনার অনেক বাকি রয়েছে। তার আগে আপনার সম্পর্কে একটু দর্শকদের জানিয়ে দিই। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তোফাজ্জল ইসলাম, যিনি দেশের স্বনামধন্য একজন গবেষক এবং শিক্ষক। বায়োটেকনোলজি বিষয়ে নতুন নতুন গবেষণা আর উদ্ভাবনে আন্তর্জাতিক মানের গবেষকদের তালিকায় রয়েছে অধ্যাপক ডক্টর তোফাজ্জল ইসলামের নাম। তিনি ব্যাকটেরিয়া কর্তৃক রোগ জীবাণু দমনের নতুন মলিকুলার কৌশল উদ্ভাবন করেছেন। শুধু তাই নয়, ডক্টর ইসলাম উদ্ভিদ এবং পরিবেশে বিদ্যমান উপকারী ব্যাকটেরিয়া কর্তৃক নিঃসৃত ৩০টিরও বেশি নতুন প্রাকৃতিক যৌগের উদ্ভাবক। কমনওয়েলথ একাডেমিক স্টাফ ফেলো হিসেবে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ নটিংহ্যামে মেটাজেনোমিক বিশ্লেষণের মাধ্যমে সুন্দরবনের অণুজীব বৈচিত্র্য উদ্ভাবন তার একটি অনন্য কর্ম। বর্তমানে ডক্টর ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি বিভাগে অধ্যাপনা করছেন। তার গবেষণা কর্মের স্বীকৃতি স্বরূপ বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন তিনি।
তিনি এ যাবৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অ্যাওয়ার্ড 2011, গবেষণার জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ পুরস্কার ইউজিসি অ্যাওয়ার্ড 2004 ও 2008, জাপান সোসাইটি কর্তৃক বেস্ট সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড 2003, চ্যান্সেলর স্বর্ণপদক 1995, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক 2003, ইউজিসি ম্যারিট অ্যাওয়ার্ড 1990 এবং প্রফেসর এ করিম মেমোরিয়াল অ্যাওয়ার্ড 1992 সহ বেশ কিছু পদক এবং পুরস্কার পেয়েছেন। তিনি আজ রয়েছেন, চলুন তার মুখেই শুনি তার এই সফলতার গল্পগুলো। হ্যাঁ, সফলতার গল্পের শুরুর মানুষটাকে একটু জানতে চাই। বিজ্ঞানী হওয়া কিন্তু আসলে ছোটবেলাতেই ওরকম কোনো ব্যাপার থাকে না, কিন্তু কাজকর্মের মধ্যে বোঝা যায় ছেলেটা বড় হয়ে হয়তো বা বিজ্ঞানী হবে। আপনার বাবা মার কথা শুনতে চাই, শৈশবের কথা শুনতে চাই, এবং সেই সময়টাতে এই ধরনের রিসার্চ করা বা এই ধরনের কোনো মেন্টালিটি বা কাজকর্ম তো থাকে না, যে বাচ্চাদের মধ্যে দেখা গেল যে হয়তো বা একটু লবণের সাথে তেল মেশাতে খুব পছন্দ করছে, বা ছোটবেলায় যেটা হয় আর কি, এই ধরনের কোনো ব্যাপার স্যাপার কি ছিল? হ্যাঁ, ওই রকম গবেষক হব আর সেটা ছোটবেলায় কখনো চিন্তা করেছি বলে মনে পড়ছে না। তবে আমি ছোটবেলায় অন্যদের চেয়ে একটু ডিফারেন্ট এই দিকে ছিলাম। গ্রামে বড় হয়েছি, ব্রাহ্মণবাড়িয়ার শশুর গ্রামে। ওখানে গ্রামের যে জীবন, সব জীবন আমি উপভোগ করেছি, কিন্তু এর ভিতরে আমার একটা আলাদা ডিসিপ্লিন ছিল। আমি জানি না, অনুপ্রেরণাটা অবশ্যই আমার মার কাছ থেকে পেয়েছি। তা আমি পড়াশোনার বিষয়ে ছোটবেলা থেকে খুব সিরিয়াস ছিলাম, সিনসিয়ার ছিলাম। আর কৃষিতে বিশেষ করে আমার বাবা একজন কৃষক ছিলেন। কৃষির সবগুলো কর্মকাণ্ডে গ্রামের কৃষক পরিবারের একজন সদস্য হিসাবে আমি অংশগ্রহণ করেছি। এবং ওখানে দেখা যেত কি, যখন আমি কোনো কৃষির কোনো একটা স্মল, মনে করেন প্লটের মধ্যে মরিচের যদি কোনো একটা চাষ করেছে, আমি আমার আলাদা একটা জায়গা বেছে নিতাম এবং ওখানের ফলন অন্য জায়গার চেয়ে আলাদা হতো। তা আমাকে অনেকেই বলতো খুব ভালো কৃষক হবে। তা আমি আসলে গ্রামে থাকতে পারিনি। জীবনের পরিক্রমায় আপনার চলার পথে এখন কৃষিতে গবেষণা করছি। চমৎকার। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমরা তো গর্বভরেই বলতে পারি আপনি আসলেই অনেক বড় একজন কৃষক হয়েছেন। বাংলাদেশকে উর্বর করার কৃষকের যে প্রয়োজন, সেই প্রয়োজন আপনাদের জন্যই কিন্তু অভাবটা আমার মনে হয় পূর্ণ হবে। যাই হোক, আমরা একটু চলে আসতে চাই বিশেষ একটি প্রসঙ্গে, যেটি আমাকে ভীষণ রকম টেনেছে। যে আপনি বলছিলেন যে আপনাদের পরিবারটি কৃষি নির্ভর একটি পরিবার। আপনার শিক্ষা, উচ্চশিক্ষা সবকিছুই কিন্তু গ্রাম নির্ভর বা মফস্বল কেন্দ্রিক। একটু বলবেন কোথায় কি পড়েছিলেন এবং কোথায় শুরু করেছিলেন, কিভাবে করলেন? হ্যাঁ, ধন্যবাদ। আমার আসলে জন্মের পরে যখন আমার স্কুলে যাবার বয়স হলো, আমি জন্মগ্রহণ করেছি ব্রাহ্মণবাড়িয়ার একটি অত্যন্ত সুন্দর গ্রাম। ব্রাহ্মণবাড়িয়া আপনি জানেন, তিতাস অত্যন্ত নামকরা নদী। তিতাস নদীর পাড়ে শোষই বিজয়নগর, এখন একটা নতুন উপজেলা হয়েছে বিজয়নগর, সেই উপজেলার শোষই গ্রামে আমার জন্ম। তো জন্মের পরে যখন স্কুলে যাওয়ার আমার বয়স হলো, তখন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। ফলে আমার আর স্কুলে যাওয়া হয় নাই। ওই বয়সে আমরা আপনার আত্মরক্ষার জন্য আমার মা বাবার সাথে আমার এখনো কিছুটা মনে পড়ে যে আমরা নদী পার হয়ে যখন পাকিস্তানি আর্মিরা আসতো চলে যেতাম। যখন দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে আমার স্কুলে যাওয়ার যখন সময় হলো, তখন আমাদের গ্রামে স্কুল ছিল না। একটা প্রাইমারি স্কুল করার জন্য চেষ্টা করছে গ্রামের কিছু যারা এসএসসি পাস 2-3 জন যুবক, তার মধ্যে মধু মিয়া নামে একজন শিক্ষক, উনি মারা গেছেন। তা উনি আমাকে ধরে নিয়ে গেলেন এবং ওখানে স্কুল যেহেতু শুরু ফার্স্ট, আমার শুরু হয়েছিল ক্লাস 2 থেকে, 2য় শ্রেণী থেকে শুরুটাই। এরপরে তো গ্রামের স্কুলে আমি পড়েছি। পরে যখন 5ম শ্রেণী আমি পাশ করলাম, পাশ করার পরে একটা মজার হচ্ছে কি, আমি স্কুলে কখনোই সেকেন্ড হই নাই, কোনো সাবজেক্টেও সেকেন্ড মার্কস পাই। এটার জন্য কি পরিবার থেকে কোনো চাপ ছিল যে পরিবারের একটুও চাপ ছিল না। আমার বাবা কখনোই আমাকে কোনো পড়তে বলেনি। চমৎকার। আমরা স্যার এই জায়গাটা থেকে ফিরবো এবং নিজের আগ্রহের কথাগুলি আমরা জানবো একটা ছোট্ট বিরতির পর। দর্শক, ফিরে আসছি একটু পরেই, সাথে থাকবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাঙা সকালের আড্ডা চলছে, আড্ডা আমরা আবারও ফিরে এলাম। আমাদের সঙ্গে অতিথি হয়ে রয়েছেন ডক্টর তোফাজ্জল ইসলাম, যিনি এদেশেরই একজন স্বনামধন্য গবেষক এবং শিক্ষক। গল্প চলছে, গল্পে সেই ছেলেবেলায় প্রায় ছিলাম। একটু শুনি যে সাধারণত যারা বিজ্ঞানের ছাত্র, তাদেরকে দেখা যায় যে তাদের বিজ্ঞান ভিত্তিকই কোনো বিষয় নির্ধারণ করতে। আপনার বেলায় কিন্তু
একটু একটু অন্যরকম, কৃষি নিয়েও পড়াশোনার একটা ব্যাপার ছিল, আমি একটু শুনতে চাই সেটা। কৃষি নিয়ে অনেকে হয়তো যুক্তি দেখাবেন যে কৃষকের ছেলে কৃষি নিয়েই পড়বে। আসলে কৃষি নিয়ে পড়ার আমার ছোটবেলা কোনো ওরকম চিন্তার স্বপ্ন ছিল না। আচ্ছা। আমি বিজ্ঞান বিভাগে পড়েছি। জি। বিজ্ঞান বিভাগে যখন আমি এসএসসি পাশ করেছি, পাশ করে এইচএসসিও বিজ্ঞানেই ছিলাম। এবং আমি অন্য সাধারণ যারা আছে তাদের মতোই ডাক্তারি পড়ার খুব ইচ্ছা ছিল, এবং আমি ডাক্তারিতে পরীক্ষাও দিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য। কিন্তু আমি যেহেতু আপনার মফস্বল থেকে আসা, এখানে ঢাকায় এসে আমি দেখলাম যে আমার বন্ধু যারা, তারা অনেক কোচিং টোচিং করে যেভাবে প্রিপারেশন নিয়ে এসেছে, সাধারণ পরীক্ষার মতো অ্যাডমিশন টেস্টটা কিন্তু একটু ভিন্ন Different হয়। আমি এটা বুঝতে যে প্রশ্ন কমন পড়েছিল, কিন্তু আমি টাইম ম্যানেজ করতে পারিনি, ফলে আমি ডাক্তারিতে চান্স পাইনি। পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়তে কেমিস্ট্রিতে ভর্তি হই। আচ্ছা। এবং বিজ্ঞান কেমিস্ট্রিতেই আমার তখন চিন্তা ছিল যে আমি ওখানে আমার ক্যারিয়ার ডেভেলপ করব। আচ্ছা। কিন্তু আনফরচুনেটলি ওই সময়টাতে দেশের অবস্থা অন্যরকম ছিল। আমি 84-এ ভর্তি হয়েছিলাম। ফার্স্ট ইয়ারে যখন ক্লাসে গেলাম, ওখানে যেয়ে দেখি 3টা ব্যাচ ফার্স্ট ইয়ারে। কাজে কত বছর কেমিস্ট্রিতে আমার লাগবে সেটা নিয়ে আমি সাংঘাতিক রকমের দুশ্চিন্তায় পড়ে গেলাম। তখন আর কেমিস্ট্রিতে ফিউচারে পাশ করে আমি চাকরি পাবো কিনা, কারণ আমি বাবার বড় ছেলে, অনেক রকমের একটা চিন্তা আমার মধ্যে কাজ করছিল। তখন আমি অনেক বন্ধুদের সাথে কথা বলে জানলাম যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট এখনো হয়নি। আমি ওখানে অ্যাডমিশন টেস্ট দিয়ে কৃষিতে চান্স পেয়ে যাই। এবং ওই ক্যাম্পাসটা আমি জানি না, ওই ক্যাম্পাসটাতে যাওয়ার পরেই বিকেলবেলায় যখন ব্রহ্মপুত্র নদীর পাড় দিয়ে হাঁটছিলাম, আমার কাছে মনে হলো আমি আমার গন্তব্যে এসেছি। অসম্ভব রকমের আকর্ষণ করলো, এবং মানে সব সময় আমার কল্পনা হচ্ছিল আমি যদি এখানে চান্স পেতাম। এবং সত্যি আমি কৃষি অনুষদে চান্স পেয়ে যাই এবং কৃষিতে পড়ার যাত্রাটা ওইভাবে হয়। চমৎকার। কিবরিয়া, মনে হয় বিরতির আগে একটা প্রশ্ন ছিল যে বাবা মা কখনো চাপ দেননি পড়াশোনায়? আপনার বেলায় যতটুকু শুনেছি খুব মেধাবী ছিলেন, তো এই যে মেধাবী হয়ে ওঠার পেছনে আসলে অভিভাবকদের কি ভূমিকা থাকা উচিত? হ্যাঁ, আমার আব্বা কখনোই আমাকে প্রেশার দেননি, আম্মাও কোনো প্রেশার দেননি, কিন্তু আমি তাদের মনের ভাষাগুলো পড়তে পারতাম। আমার আম্মা প্রচণ্ডভাবে চাইতেন যে আমি যেন পড়াশোনায় ওই দিকটাতে মনোযোগী হই। উনি অনেক বড় আমাকে নিয়ে চিন্তা করতেন। আমি তখন পুরো ওনার স্বপ্নটা বুঝতে পারতাম না, কিন্তু আমি এইটুক বুঝতে পারতাম যে ওনার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন পড়াশোনা করতেন, উনিও কোনো পরীক্ষায় সেকেন্ড হয়নি। তো এইটা ওনার মধ্যে এইরকম ধরনের একটা স্বপ্ন ছিল, আমার সন্তানটাও এরকম একটা কৃষক পরিবারে, গ্রামীণ পরিবেশ থেকে যদি বেরিয়ে এরকম একটা কিছু হতে পারে, কিন্তু কোনোদিন বলেনি, কিন্তু আমি এটা অনুভব করতে পারতাম। আরেকটা বিষয় হচ্ছে, আমি জানি না এটা হয়তো ইনহেরেন্টও হতে পারে, আমি খুব এনজয় করতাম পড়াশোনাটা ছোটবেলা থেকে। কাজেই সব কিছু, খেলাধুলা, গ্রামীণ যত যুবক বা শিশুরা যত এনজয় করে যত রকম কাজ, মাছ ধরা এবং দৌড়চাপ, এভরিথিং করেছি। কিন্তু পড়ার ক্ষেত্রে এটা আমি আমার নির্দিষ্ট যে যতটুকু সময় আমার প্রয়োজন ততটুকু কিন্তু আমি আরেকটা বিষয় কি হতো এরকম স্যার, যে সাধারণত আমরা দেখি শিশুদেরকে যখন ক্রিটিসিজম করা হয় তখন তারা কিন্তু ডিমোরালাইজ হয়, যখন প্রশংসা করা হচ্ছে তখন সেই কাজটা তারা অনেক বেশি ভালো করে করে। মানে আপনার শৈশবটা কেমন ছিল? অ্যাপ্রিসিয়েশন যে জায়গাগুলো সেগুলো কেমন পেতেন? এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। অ্যাপ্রিসিয়েশনটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমার শৈশবে যেটা হচ্ছে কি, তখন আমি তো অ্যাপ্রিসিয়েশন ওইভাবে বুঝতাম না, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতাম, আমার মা বাবার বিয়ের 12 বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না। আমি যখন প্রথম হলাম, আমার বাবার ফ্যামিলিতে এবং মায়ের ফ্যামিলিতে আমাকে অন্যরকমভাবে কিন্তু সবাই সব কিছুতে একটা প্রিভিলেজ দিত, অসম্ভবভাবে উৎসাহিত করত। এবং এইটা আমি যখন স্কুলে গেলাম, স্কুলে যে প্রথমেই যখন পরীক্ষাটা হলো, আমি ফার্স্ট হলাম, সারা গ্রামের আমার পাড়া প্রতিবেশী যারা কৃষক, তারা কিন্তু আমাকে বলতো কি যে ও ডিফারেন্ট এবং তাকে পড়াশোনায়, ওইভাবে আমাকে প্রত্যেকেই যেন আমার জবটাকে অ্যাসাইন করে দিয়েছে এবং খুবই উৎসাহ দিত। এই উৎসাহটা একটা বিরাট রকমের আমাকে যেন একটা দায়িত্ববোধের মতো, যে আমাকে ওই দায়িত্বটা পালন করতেই হবে, অন্য যা কিছুই আমি করি না কেন।
আচ্ছা, তার মানে আমরা ধরে নিতে পারি একটা শিশু ঠিক যেদিকে তার মনোনিবেশ, তার যেখানে ইচ্ছে, সেখানে আমাদের যারা বড় তাদেরকে অনুপ্রেরণা দেওয়া উচিত। সে তাহলে ওই সাইডটাতেই অনেক দূরে এগিয়ে যাবে, তাই না অবভিয়াসলি স্যার? অনুপ্রেরণা একটা বিরাট জি, শক্তি স্যার মানুষের। আমরা একটু জানতে চাই যে আপনি কৃষি বিশ্ববিদ্যালয়ে, যেখানে আপনি বলছিলেন আপনার স্বপ্নের বন্দর, সেখান থেকে পরবর্তীতে কোথায় প্রথমে জয়েন করলেন চাকরিতে? হ্যাঁ, আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে যখন আপনার ভর্তি হলাম, জি। আমার মনে হলো যে আমি একটা হোম পেয়েছি, এবং ওখানে সারা দেশ থেকে আপনার বিভিন্ন জায়গার কলেজ থেকে স্টুডেন্ট এসেছে, এবং আমি ভর্তি হয়েছিলাম কৃষি অনুষদে। কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে শুধু 250 জন স্টুডেন্ট ভর্তি হয়, আর বাকি 5টা অনুষদে 250 জন, এবং কৃষি অনুষদের সাথে বেশ কয়েকটা কলেজ ছিল, 3টা কলেজ ছিল। সব মিলিয়ে আমার ব্যাচে হচ্ছে 500-র মতো স্টুডেন্ট। এর ভিতরে যখন প্রথম পরীক্ষায়, আমি কিন্তু কোনো টার্গেট নেই যে আমি ফার্স্ট হব বা এরকম, প্রথম পরীক্ষায় যখন আমি ফার্স্ট হয়ে গেলাম ফার্স্ট ইয়ারে, এবং এটা এত বিগ গ্যাপে আমি সেকেন্ডের ছিলাম, একেবারে সিকিউর পজিশনে, তখন আমি খুব এনজয় করছিলাম, এবং পাশ করে আমার একটা স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক হব। কিন্তু সামহাও ওখানে রাজনৈতিক কারণে আমি জয়েন করতে পারি নাই। প্রায় 2 বছর আপনার আমি ইন্টারভিউ ফেস করেছি 4টা, সবখানে সব বোর্ডেই ডিসিশন অলমোস্ট সেম, যে নান ফাউন্ড সুইটেবল, এবং সবাই আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমাদের এই দেশের বাস্তবতায় তখন এটা হয়েছিল। তখন আমি শিক্ষকতাই করব, এটা আমার প্রচন্ড রকমের জেদ। পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রভাষক কৃষি একটা পদে বিজ্ঞাপন হয়েছে, কোথাও আমি অ্যাপ্লাই করিনি, শুধু এটাতে অ্যাপ্লাই করলাম, এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রভাষক কৃষি হিসাবে আমার কেরিয়ার শুরু হয়। চমৎকার। সেই শুরু থেকে আবারও পরবর্তীতে চলার পথ নিয়ে গল্প হবে একটা ছোট্ট বিরতির পর। দর্শক সঙ্গেই থাকুন, আমরা এক্ষুনি ফিরছি। দর্শক, বিরতির পরে আমরা আবারও ফিরে এসেছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে, এবং রাঙা সকালের প্রথম ঘন্টায় রয়েছেন আমাদের খুব প্রিয়জন, দেশের সুনামধন্য একজন গবেষক এবং শিক্ষক ডক্টর তোফাজ্জল ইসলাম। আমরা চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, একটা বিষয় মোটামুটি আমরা বুঝতে পেরেছি, ধাপে ধাপে গিয়ে আপনার লাইফের এম তৈরি হয়েছে, মানে প্রত্যেকটা সময় যেটা ফিল করেছেন লেখাপড়ায় ভালো করতে হবে, তারপরে ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, সেখানে ফার্স্ট ইয়ারে গিয়ে ভালো রেজাল্ট করলেন,